আলোচনা শেষ হয় না, আলোচনা হবে। আরে ইলো রাজে কই ওয়াইড শুরু করব নাকি? জি স্যার, জি স্যার। ইয়াদি কেন ক্লাস এই রুমটা ক্লাস ক্লাস 2 মিনিট ওয়েট করো, আমি হলের কাগজ আসছে সাইন করে দিই। পাতে মারবো, পানিতে মারবো। জি ভাই, আমরা তাহলে হাইপোথেসিস টেস্টিং, এটা একটা নতুন চ্যাপ্টার। আমাদের আসলে সিকোয়েন্স মেনটেন করলে আমাদের প্রবাবিলিটিটা পড়ানো দরকার। তো আমি যেহেতু প্রবাবিলিটির হ্যান্ডআউটটা এই মুহূর্তে আমার রেডি করা নেই, সেই কারণে আমি এই হ্যান্ডআউটটা রেডি করা আছে। এটি পড়ালে ওটার জন্য তেমন একটা অসুবিধা হবে না, যে প্রবাবিলিটি না পড়িয়ে পড়াচ্ছি অতটা অসুবিধা হবে না। তাই এটি এবং ছোট আছে, আবার ইম্পর্টেন্ট তোমাদের, বিশেষ করে এই এখানে কিছু কনসেপচুয়াল টার্ম আছে যেগুলি ক্লিয়ার হলে তোমাদের জন্য ভবিষ্যতে, বিশেষ করে মাস্টার্সের থিসিস সেমিস্টারে অনেক উপকার দেবে, অনেক উপকার হবে। তো এখন আমি তাহলে শুরু করছি হাইপোথেসিস টেস্টিং। প্রথমে হাইপোথেসিসটা কি জিনিস?
এটি আমাদের বোঝা দরকার। প্রথমে কিছু অনুমান করে যে এই কাজটা বা এই জিনিসটা যে হচ্ছে এরকম, এটা এই কারণ হতে পারে, তাই কোনো একটা নির্দিষ্ট কারণকে সামনে রেখে তিনি পরীক্ষা করতে থাকেন যে এটা এই কারণে হলো কিনা। ঠিক তদ্রুপ আমাদের আসলে হাইপোথিসিস টেস্টিংটা দরকার হয় যখন আমরা পপুলেশন নিয়ে কাজ করতে পারি না। অর্থাৎ আমরা যেমন ধরো সারা বাংলাদেশে কোন একটা এই যে স্টোরেজ সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি যে পোস্ট হারভেস্টিং লস যে কারণগুলি যে কারণ হয়ে থাকে পোস্ট হারভেস্টিং লসটা, অর্থাৎ ফসল কাটার পর ঘরে সংরক্ষণ করার আগ মুহূর্ত পর্যন্ত, এমনকি সংরক্ষণ করার পরও যে লসগুলি হয়ে থাকে, সংরক্ষণ করার পরও যথাযথভাবে সংরক্ষণ করতে না পারলে গোলাতে যেমন ইঁদুরে ধান খেয়ে ফেলে, বা অনেক সময় আরো আরো বস্তাতে রাখে, সেখানে কিছু নষ্ট করে ফেলে ইঁদুরে। হ্যাঁ, অথবা যথাযথভাবে যত্ন না করার কারণে দেখা যায় পোকা ধরেছে বা বাতাস লেগে ধান জমাট বেঁধে গেছে। এরকম অনেকগুলি প্রবলেম হতে পারে। আরো কিছু প্রবলেম তো হয়ে থাকে, জমিতে ধান হারভেস্ট করা দেরি হয়েছে বা কাটতে দেরি হওয়ার কারণেও বিশেষ করে আমন ধান ঝরে পড়ে যায় কিছু জমিতে। এমনকি জমিতে ইঁদুরও কিছু গর্ত করে ধান কিছু জমি থেকে ধান শুয়ে গেলে অনেক সময় ইঁদুর ধান কেটে দিয়ে গর্তে লুকিয়ে ফেলে। এরকম আবার আনবার সময় কিছু ধান নষ্ট হয়, কারণ অনেক সময় ট্রাকে তুলবার সময় অথবা ম্যানুয়ালি মানে ট্রেডিশনাল সিস্টেমে যে মাথায় করে শ্রমিকরা আনে, তখনও কিন্তু ধান ঝাঁকুনির ফলে কিছু কিছু রাস্তায় পড়তে থাকে। এইভাবে বিভিন্ন লস, যেগুলিকে আমরা পোস্ট হারভেস্টিং লস বলে থাকি। এখন বাংলাদেশে পোস্ট হারভেস্টিং লস কোন একটা নির্দিষ্ট ভ্যারাইটি ধানের কি পরিমাণ হচ্ছে আমরা জানতে চাই, তাহলে হোল বাংলাদেশটা কিন্তু ওই ভ্যারাইটির যারা যে ফার্মাররা করেছে তাদের থেকে যদি আমরা তথ্য নিতে চাই, তাহলে ধরো অনেক সময় এটি আমাদের সম্ভব হয় না, কারণ যে আমাদের সময় স্বল্পতা থাকে, যেটাকে আমরা টাইম লিমিটেশন বলি। অনেক সময় আমাদের ফান্ড লিমিটেশন থাকে, অর্থাৎ ম্যান পাওয়ার লিমিটেশন থাকে। ফান্ড লিমিটেশন মানে টাকা পয়সা কম থাকে, যে আমি এই খাতে আমার খরচ বেশি করতে পারবো না, সেই প্রেক্ষাপটে আবার সময়, যে এত দ্রুত সময় আমাকে এটা জানাতে হবে। তো এরকম ট্রেন্ড পার্সোনেল, কিছু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার অভাব থাকতে পারে। এরকম অনেকগুলি সমস্যা আমাদের বাস্তব প্রেক্ষাপটে আমরা ফেস করতে পারি, যে সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের হোল পপুলেশন নিয়ে কাজ করাটা সম্ভব হয় না। সেই প্রেক্ষাপটে আমরা যখন স্যাম্পল বেসড ইনফরমেশনের ভিত্তিতে বা তথ্যের ভিত্তিতে আমরা এই যে হোল পপুলেশনের যে সিদ্ধান্তটা কি হতে পারে, যে কি পরিমাণ লস হচ্ছে, তখন আমরা স্যাম্পলের উপর ভিত্তি করে সেটি সিদ্ধান্ত নিয়ে থাকি। তো এই সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু আমাদের যেমন আমরা দেখবো ভুল হতে পারে, অনেক সময় স্যাম্পল বেস সিদ্ধান্ত ভুল হতে পারে। যেমন ভাত রান্না করবার সময় আমরা চামচ দিয়ে নাড়িয়ে তারপর চামচে কয়েকটা ভাত উঠাই, কারণ আমি ভাত হয়েছে কিনা দেখার জন্য যদি পাতিলে সবগুলি ভাত টিপে নষ্ট করে ফেলি, তাহলে তো ভাত খাওয়া হবে না। এই ক্ষেত্রে আমাদের স্যাম্পলিং টেকনিকটা করতে হয়, অর্থাৎ আমাদেরকে কিছু একটু একটু স্যাম্পল স্বরূপ কিছু ভাত উঠাতে হয়, এবং ভাত উঠানোর আগে আমরা অনেক সময় চামচ দিয়ে নাড়িয়ে নিই, যাতে করে পাতিলের কোন ভাতগুলি আমার চামচে উঠেছে আমি আগে থেকে বলতে পারবো না, এবং যে কোনো ভাতে আমার চামচে উঠার সম্ভাবনা সমান থাকবে। তো যেটা দ্বারা আমরা বায়াসনেসটা দূর করতে পারি, কারণ চামচ দিয়ে না নাড়িয়ে যদি ভাত তুলি, উপরের ভাত যদি উঠে যায়, তাহলে হয়তো বা আমাকে সিদ্ধান্ত দিতে পারে ভাত এখনো হয়নি। আবার নিচের ভাত যদি চামচে উঠে যায়,
তাহলে আমাকে সিদ্ধান্ত দিতে পারে যে ভাত হয়ে গেছে, নামিয়ে ফেলুন। তো আমি এই কারণে মিসগাইডেড হতে পারি এই ধরনের সিদ্ধান্তে। একতরফা আমার ওভারঅল সিদ্ধান্তটা নিতে চাচ্ছি যে ভাত হয়েছে কি হয়নি পাতিলে। এই প্রেক্ষাপটে আমরা তখন চামচ দিয়ে যে নাড়াই, এটাকে বলে র্যান্ডমাইজেশন। এই র্যান্ডমাইজেশনের মাধ্যমে আমরা বায়াসনেসটা দূর করতে পারি, পক্ষপাতমূলক আচরণ আমাদের সেটা মিনিমাইজ করা যায়। তো এই কাজে আমি বুঝাতে চাচ্ছি হাইপোথিসিস টেস্টিং তখনই দরকার যে পপুলেশনের যে কোনো একটা তুমি স্টেটমেন্ট পপুলেশন বৈশিষ্ট্য সংক্রান্ত, যেমন আমি যে বললাম যে হোস্ট সার্ভিসিং লস, তুমি ধরো একটা সিদ্ধান্ত নিলে বাংলাদেশে প্রতি একর জমিতে যে ধান উৎপাদন হচ্ছে এই ভ্যারাইটির তার এত পরিমাণ, হ্যাঁ এই পরিমাণ এত মন বা এত কেজি সেটি পোস্ট হারভেস্টিং লস হিসাবে নষ্ট হয়ে যায়। আমরা সেটি সেভ করতে পারি না, লস হয়ে এত পার্সেন্ট অথবা এই পরিমাণ। তো এরকম একটা স্টেটমেন্ট যেটা পপুলেশন রিলেটেড। তো আমরা কাজে এখন পপুলেশন নিয়ে যেহেতু কাজ করতে পারছি না, পপুলেশন নিয়ে কাজ করতে পারলে কিন্তু সরাসরি কি পরিমাণ লস হয় আমরা বের করে ফেলতে পারতাম, এত টেস্ট করার দরকার হতো না। টেস্ট তখনই দরকার হচ্ছে যখন আমরা স্যাম্পলের উপর ভিত্তি করে, হাইপোথিসিস টেস্টিংটা দরকার তখন হচ্ছে যখন আমরা স্যাম্পলের উপর ভিত্তি করে পপুলেশনের যে কোনো স্টেটমেন্টকে পরীক্ষা করব, সত্যতা যাচাই করব, যেটি গ্রহণ করা যায় না বর্জন করব, এটি কি সত্য বলে গ্রহণ করা যায় নাকি মিথ্যা বলে বাতিল করব। তাই আমরা এই মানে এখন যে প্রসিডিউরগুলি আমি পড়াবো বা যে টার্মগুলি পড়াবো সেটা এই সমস্যাটা সমাধান করার জন্য, যে আমি পপুলেশন নিয়ে যেহেতু কাজ করতে পারছি না, হোল পপুলেশন নিয়ে আমরা স্যাম্পলের উপর ভিত্তি করে পপুলেশনের বৈশিষ্ট্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নাকি বর্জন করব, সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্যই আসলে এই হাইপোথিসিস টেস্টিং এই চ্যাপ্টারটার উৎপত্তি হয়েছে বা এই চ্যাপ্টারটা পড়ানো হয়। আমি কিন্তু তোমাদের ফার্স্টে বলেছি যে কোনো একটা চ্যাপ্টার, যে কোনো একটা টপিক পড়ার আগে আমরা কেন পড়বো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটি পড়ে কি করব, যেমন ছাত্রছাত্রীরা অনেক সময় বলে যে স্যার আপনার এটি পড়ে আমাদের কি লাভ হবে, আমি চাকরি করব ব্যাংকে, আমাকে যদি চাকরি করতে হয় এমন একটা জায়গাতে যেখানে আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো নলেজ আমার কাজে লাগবে না, তাহলে আমি এটি পড়ে কি লাভ, এরকম প্রশ্ন অনেক সময় ছাত্রছাত্রীরা করে থাকে। আসলে এটা আমাদের দুর্ভাগ্য। উন্নত দেশে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এরকম যে সমস্যাটা কর্মসংস্থানের, সেরকম এত সমস্যাটা নেই যেটা আমাদের হয়েছে। আমরা নানা কারণেই আমরা যে পড়াশোনা করছি সেটির কোনো ইমপ্লিমেন্টেশন অনেক সময় আমরা করতে পারি না। দেখা যায় এখন মাস্টার্স স্টুডেন্টরা তারা বিসিএস নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছে, তারা তাদের এমএস এর যে ক্লাস অন্যান্য কর্মকাণ্ড সেগুলির প্রতি তারা এতটা গুরুত্ব দিতে পারছে না 19 তারিখে বিসিএস এর প্রিপারেশন নিতে গিয়ে। তো এই ব্যাপারটা রয়েছে। যাই হোক, এখন আমরা তাহলে চলো এই হাইপোথিসিসের ব্যাপারটা কনসেপশনটা আমি বলেছি, তাহলে তবে এই অনুমানটা করার জন্য তোমার একটা অভিজ্ঞতা লাগবে, এমনি এমনি তুমি অনুমান করতে পারবে না। যার কারণে যখন আমরা রিসার্চ ওয়ার্ক কোনো কিছু কোনো গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করি তখন কিন্তু আমরা অতীতের কিছু এই রিলেটেড যেটার উপর আমি কাজ করব গবেষণা করব সেই সংক্রান্ত কোনো কারো পাবলিশড প্রবন্ধ, প্রকাশিত প্রবন্ধ আমরা অনেক সময় পড়ে কিছু জ্ঞান সঞ্চয় করি, সেখান থেকে সেটার ভিত্তিতে আমরা তখন অনুমান করতে পারি। কিছুই জানি না আমি কি অনুমান করব, তাহলে কিন্তু হবে না, কিছু আমাকে জানতেই হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কি লিখেছে। হাইপোথিসিস টেস্টিং ইজ এ প্রসিডিউর বেসড অন এ স্যাম্পল এভিডেন্স। স্যাম্পল প্রমাণ ভিত্তিতে এই হাইপোথিসিস টেস্টিং প্রসিডিউরটা প্রতিষ্ঠিত, এন্ড প্রবাবিলিটি থিওরি, এবং এটা প্রবাবিলিটি থিওরি করে প্রতিষ্ঠিত, টু ডিটারমিন হোয়েদার দ্য হাইপোথিসিস ইজ এ রিজনেবল স্টেটমেন্ট। এটা ন্যায়সঙ্গত স্টেটমেন্ট কিনা, অর্থাৎ এটা গ্রহণ করা যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য স্যাম্পল বেসড ইনফরমেশন ভিত্তিতে এটা টেস্ট করা হয়ে থাকে। এই অনুমানটা বা যে স্টেটমেন্টটা আমি পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স পপুলেশন বৈশিষ্ট্য সংক্রান্ত করে থাকি, সেই সিদ্ধান্ত সেই স্টেটমেন্টটা পরীক্ষা করা হয় স্যাম্পলের ভিত্তি করে এবং প্রবাবিলিটি থিওরির উপর ভিত্তি করে। প্রবাবিলিটি থিওরি এখানে বলা হয়েছে এর কারণ একটু আছে, আমরা এখনো এইটুকু যেহেতু প্রবাবিলিটি পড়াইনি, জাস্ট এই শব্দটা মনে রাখো। নাল হাইপোথিসিস। এখন চলো, হাইপোথিসিস কিন্তু দুই রকম।
আমরা হাইপোথিসিস টেস্ট করবো এই চ্যাপ্টারে, ভালো কথা, কিন্তু এখন হাইপোথিসিস দুই রকম, একটাকে বলে নাল হাইপোথিসিস আর একটাকে বলে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন নাল হাইপোথিসিস কি জিনিস তোমরা এর আগে পড়ে এসছো। নাল মানে নাল, নাল সেট, ফাঁকা সেট, যেই সেটে কোনো এলিমেন্ট থাকবে না, উপাদান নেই, সেটা নাল সেট। নাল মানে ফাঁকা, এখনো ফাঁকাই, এই মিনিংটা এখনো ফাঁকাই বলা যেতে পারে, মিনিংটা একই। কিন্তু আমরা যখন ধরো এমন কিছু টেস্ট করতে চাচ্ছি যে তোমাদের গড় ওজন কত, এই ক্ষেত্রে কিন্তু আমরা মানে ধরো ধরলাম তোমাদের গড় ওজন হলো 21 বছর, 21 বছর, তো 21 বছর গড় ওজন, সরি গড় বয়স, আর গড় ওজন যদি বলি ধরো 56 কেজি। তো এখন আমরা কিন্তু যে কোনো একটা করতে পারি, ধরো বা আলাদা আলাদা টেস্ট করতে পারি, ডাটা যদি আমার নেওয়া থাকে, সমস্যা নেই। এইখানে এই ক্ষেত্রে কিন্তু নাল শব্দটা মিলছে না। নাল মানে যখন আমরা বলবো মেয়েদের ওজন আর ছেলেদের ওজন সমান, অর্থাৎ দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ওয়েট অফ মেল অ্যান্ড দ্যাট অফ ফিমেল, ছেলেদের ওজন আর মেয়েদের ওজনের মধ্যে কোনো পার্থক্য নেই, ধরো অ্যাভারেজ ওয়েটে বলি, অ্যাভারেজ ওয়েটের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে আমরা এটাকে নাল বলতে পারি যে পার্থক্য নেই। কিন্তু আমরা কখনো এইরকমও প্রবলেম, ইন সাম সিচুয়েশন উই হ্যাভ টু ডিল উইথ সাম প্রবলেম হোয়ার উই হ্যাভ টু টেস্ট whether the average weight of male students is equal to 56 kg or not, yes or not। তো সেই অবস্থায় কিন্তু আমার এটাই নাল হাইপোথিসিস হবে যে 56 কেজি মেল স্টুডেন্টদের গড় ওজন, এটা আমাদের এই ক্ষেত্রে কিন্তু এটা নাল হাইপোথিসিস হতে পারে। তো যার কারণে এই এখানে যে ডেফিনিশনটা দেওয়া হয়েছে, নাল হাইপোথিসিস ইজ এ মেইনটেইনড হাইপোথিসিস, যে হাইপোথিসিসটা মেইনটেইন মানে যে ধরছে তার উপর নির্ভর করছে, মেইনটেইন, এটাকে মেইনটেইন করা যাচ্ছে, হ্যাঁ, এটা না আনকন্ট্রোল, তা না, মেইনটেইনেবল। কাজেই নাল হাইপোথিসিস ইজ এ মেইনটেইনড হাইপোথিসিস দ্যাট ইজ হেল্ড, যেটা ধরা হচ্ছে কি জন্য ধরা হয়, টু বি ট্রু আনলেস, যেটাকে সত্য বলে মনে করা যায় বা ধরা হয়, যদি না আনলেস সাফিসিয়েন্ট এভিডেন্স, যথেষ্ট পরিমাণ প্রমাণ না থাকে, টু দ্য কন্ট্রারি ইজ অবটেন্ড, এটার বিপক্ষে যদি যথেষ্ট পরিমাণ প্রমাণ না থাকে তাহলে এটাকে সত্য বলে ধরে নেওয়া হয়। এটাই তাহলে নাল হাইপোথিসিস মানে আসলে যেটা, যে হাইপোথিসিসটা আমরা, the hypothesis which we would like to test on the basis of sample information, সেটি আসলে নাল হাইপোথিসিস, বেসিক কথা। ঠিক আছে, তাহলে আমরা এখানে শিখলাম নাল হাইপোথিসিসটা মেইনটেইনড হাইপোথিসিস, এটাকে আমি কন্ট্রোল করতে পারি, কি লিখবো কি ধরবো এটা রিসার্চারের নিজের অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা বা অন্যান্য আর্টিকেল এই রিলেটেড এই ফিল্ডের পড়ার ফলে সেখান থেকে একটা তিনি যে জ্ঞান প্রাপ্ত হলেন, সেই জ্ঞানের ভিত্তিতে তিনি নূতন যে রিসার্চ তিনি করছেন সেই গবেষণা কাজের ক্ষেত্রে তিনি স্টেটমেন্ট তিনি করতে পারেন পপুলেশন রিলেটেড, পপুলেশন বৈশিষ্ট্য। তাহলে আমরা বললাম নাল হাইপোথিসিস ইজ এ মেইনটেইনড হাইপোথিসিস দ্যাট ইজ হেল্ড টু বি ট্রু, যেটাকে সত্য বলে ধরা হচ্ছে, আনলেস, যদি না সাফিসিয়েন্ট এভিডেন্স, যথেষ্ট পরিমাণ প্রমাণ না পাওয়া যায়, টু দ্য কন্ট্রারি, এটার বিপক্ষে যদি যথেষ্ট প্রমাণ পাওয়া না যায় তাহলে যেটাকে সত্য বলে ধরা হয় এবং যেটা মেইনটেইনেবল, মেইনটেইন, সেটাকে নাল হাইপোথিসিস বলবো। এক কথা, আমি যেই হাইপোথিসিসটা টেস্ট করতে চাই স্যাম্পলের উপর ভিত্তি করে, সেটি নাল হাইপোথিসিস, ব্যাস, দ্যাটস এনাফ। অল্টারনেটিভ হাইপোথিসিস, তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। এমনি তো তোমাদের দেখি না, আমি কাকে পড়াচ্ছি তা তো জানি না, আমি কি ফেরেশতাদের পড়াচ্ছি নাকি মানুষ পড়াচ্ছি কিছুই জানি না, কিছুই দেখি না, শুধু শব্দ শুনি। আচ্ছা, দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার, দেখা যায়। সৌদি আরবে আমার স্যার, তিনি ক্লাস নিয়েছেন, তো বোনেরা কিন্তু খুব ব্রিলিয়ান্ট, কিন্তু ওখানে আগে সিস্টেম ছিল, এখন আছে কিনা জানি না। স্যার বলেছেন যে ক্লাসরুমে মানে গ্লাস ফিট করা স্যারের সামনে, ডেস্কের সামনে, তো স্টুডেন্ট স্যারকে দেখতে পাচ্ছে কিন্তু স্যার স্টুডেন্টদের দেখতে পেতেন না, ছাত্রীদেরকে দেখতে পেতেন না। এইভাবে ওয়ান ওয়ে গ্লাস ফিট করা ছিল, যেটা শুধুমাত্র স্যারকে দেখবে তারা, কিন্তু স্যার তাদেরকে দেখবে না। বুঝতে পারছো? এখন আমি
আমার স্যারের মতো করে ক্লাস নিচ্ছি। আমার সুপারভাইজার খুব নামকরা, বাংলাদেশের নয় শুধু পৃথিবীর নামকরা একজন শিক্ষক এবং গবেষক। তিনি কিছুদিন আগে ইন্তেকাল ফরমাইয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। তো ওনার মতো ব্যক্তিত্বকে আমি পেয়েছি আমার শিক্ষক রূপে, যা তোমরা ভাবতে পারবে না। উনি আমেরিকায় একটা হাওয়াই ইউনিভার্সিটির টিচার ছিলেন। তো যাই হোক, আমাকে খুবই স্যার ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। স্যারের কথাটা আমার মনে পড়েছে আর কি। এখন দেখো, তবে স্যার বললেন যে ছাত্রীরা না তারপরও খুব ভালো করতো ছেলেরাদের তুলনায়। ছাত্রীদেরকে যদিও এইভাবে এরকম প্রতিকূলতার ভিতর দিয়ে পড়াশোনা করতে হয়েছে, কিন্তু তথাপি ওদের নাকি মেরিট লেভেল ছেলেদের তুলনায় অনেকটা হাই ছিল, স্যার বললেন আমাকে। যাই হোক, অর্থাৎ রেজাল্টের দিক থেকে ছাত্রীরা তখনও ভালো করেছে ওখানে, সেখানে স্যার বলেছেন। টাইপ 1 এরর, অল্টারনেটিভ হাইপোথিসিস এর মধ্যে দেখো, অর্থাৎ আমরা যে স্টেটমেন্টটা, যেমন তোমাদের গড় ওজন আমি ধরো 56 কেজি ধরেছি। এখন এই 56 কেজি ছাড়া আর কি কি হতে পারে? গড় ওজন কমও হতে পারে, বেশি হতে পারে, ব্যাস। তাহলে কম আর বেশি যা হবে সেটাই আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে বিবেচনা করতে পারি, অর্থাৎ অ্যাডমিসিবল। এখন যদি আমরা বলি যে বেশি হওয়া মানে এরকম হবে যে 500 কেজি, গড় ওজন 500 কেজি, এটা সম্ভব? সম্ভব? তোমাদের গড় ওজন 20 কেজি, সম্ভব? না স্যার। না স্যার, সম্ভব না। যেটি সম্ভব সেই রকম সিদ্ধান্তগুলি, সেই রকম স্টেটমেন্টগুলি, বিবৃতিগুলি একমাত্র আমার অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে অন্য কিছু হবে না। অ্যাডমিসিবল, আদার অ্যাডমিসিবল স্টেটমেন্ট, ঠিক আছে, যেগুলি স্বীকার করে নেওয়া যায় সেগুলি। আচ্ছা, যেমন ধরো আমি অনুমান করলাম তুমি ওয়াহিদ এখন বাসার থেকে ক্লাস করছে। হ্যাঁ, এখন ওয়াহিদ বাসা থেকে ক্লাস করছে, তাহলে অল্টারনেটিভ কি হতে পারে? ওয়াহিদ বাসার বাইরে এসে ক্লাস করতে পারে, যেহেতু ইন্টারনেট কানেকশনটা বাসার ঘরের ভিতরে পাওয়া যাচ্ছে না, সে উঠানে এসে করতে পারে, সে কোনো একটা দোকানে বসে করতে পারে, সে কোনো আত্মীয়ের বাসায় করে যেখানে ইন্টারনেট ফ্যাসিলিটি খুব ভালো সেখানে করতে পারে। কিন্তু এরকম যদি বলে যে ওয়াহিদ এখন ফ্লাইটে উঠে সে ক্লাস করছে, ফ্লাইটে ইন্টারনেট কানেকশনটা কতটুকু পাবে আমি জানি না, একদম উপরে হলে তো পাবে না। আয়নোস্ফিয়ার আমাদের কিছু লেভেল আছে তো, হ্যাঁ, আয়ন লেভেল স্তর, না জানি কোন লেভেল স্তর জানি এটাকে বলে, বলতে পারবো তো? আমরা সায়েন্সের স্টুডেন্ট, তো বলো তো আয়নোস্ফিয়ার কতটুকু? ফ্লাইটে কি ইয়ে পাওয়া যায় অনেক উপরে? না না স্যার, স্যার, না স্যার। পাওয়া স্যার যায়, মোবাইল অফ রাখতে হয়। অফ রাখতে হয়, ওই যে দেখো অফ রাখতে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা আদার অ্যাডমিসিবল যে স্টেটমেন্ট সেগুলি আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস গ্রহণ করব। যেটা সম্ভব নয় এরকম কিছু আমরা স্টেটমেন্ট অল্টারনেটিভ হিসেবে গ্রহণ করব না। ঠিক আছে, যখন দেখো, যেমন ধরো আমরা একটা রোগের ঔষধ আমরা আবিষ্কার করলাম, তো কোন একটা কোম্পানির, ধরো ওয়াইড একটা কোম্পানির মালিক, ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক, সে কোন একটা পার্টিকুলার ডিজিজের জন্য ড্রাগ আবিষ্কার করেছে। এখন ধরো আমরা যে রোগের কন্ট্রোল করার জন্য বা নিরাময়ের জন্য সে ড্রাগটা আবিষ্কার করেছে, এখন আমরা হাইপোথিসিস ধরতে পারি যে দ্য ড্রাগ ম্যানুফ্যাকচার্ড বাই ওয়াইডস ফ্যাক্টরি হ্যাজ নো পজিটিভ ইম্প্যাক্ট ইন কন্ট্রোলিং দ্য ডিজিজ, যে কোনো পজিটিভ ইম্প্যাক্ট নেই। কিন্তু আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? পজিটিভ ইম্প্যাক্ট আছে। এখন অল্টারনেটিভ হাইপোথিসিস এরকম ধরতে পারি না আমরা যে এটা নেগেটিভ ইম্প্যাক্ট, কন্ট্রোলিং তো নাই, উল্টো রোগটা বাড়িয়ে দিবে। তাহলে ওয়াহিদের কোম্পানি এত টাকা খরচ করে এই ড্রাগটা আবিষ্কার করার কি মানি আছে, কি মিনিং? কাজে এই ক্ষেত্রে আমরা এটা অ্যাডমিসিবল না যে এই ড্রাগটা উল্টো রোগটাকে বৃদ্ধি করবে। তাহলে তো এই ড্রাগ উৎপাদন কি দরকার? সেখানে এখানে পজিটিভ
or there is no impact, positive impact in controlling the disease, null hypothesis, alternative hypothesis হলো পজিটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে এটা আমরা প্রত্যাশা করতে পারি না, স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। সো এটি অ্যাডমিসিবল অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে আমরা মনে করব না, এটা ধরবো না। তাহলে দেখো, সিদ্ধান্ত নিতে গেলে যে ভাত হয়েছে বলে আমি সিদ্ধান্ত নিলাম, পরে নামিয়ে দেখি হায় হায় ভাত খেতে গেলাম ভাত শক্ত, তাহলে আমার সিদ্ধান্ত ভুল হতে পারে। আবার আমি ভাত এখনো শক্ত আছে বলে আরো কিছুক্ষণ পাতিলের ভাত রাখলাম উনুনের উপরে, চুলের উপরে, দেখা গেছে যে ভাত গলে নরম হয়ে গেছে, সব ফিনিশ হয়ে গেছে, অসুস্থ মানুষের খাবার হয়ে গেছে, যাও ভাত হয়ে গেছে। তাহলে সেটা তো আমার এই যে সিদ্ধান্ত ভুলের কারণে আমি স্যাম্পল উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নিয়েছি, ওই সিদ্ধান্তের আমার দুই রকম হতে পারে। একটা হলো আমি যেটা বলছি সেটা আসলে ঠিক না। সেটা কি রকম? যেমন আমি বলছি যে আমরা অলরেডি নাল হাইপোথিসিস ধরলাম ভাত হয়নি, এই কথা সত্য বলে আমি হ্যাঁ বাতিলের ভাত আরো চুলাতে রাখলাম, তাহলে কিন্তু আমার গলে একদম নরম হয়ে গেল। আবার ভাত হয়ে গেছে, এটা ভাত হয়নি, নাহলে ভাত হয়নি, এটা এখন এটা আসলে ভাত হয়নি, এটা মিথ্যা, মিথ্যা ভাত হয়নি। ঠিক আছে, আমার সিদ্ধান্তটা লক্ষ্য করো, এটা কি বুঝতে কষ্ট হচ্ছে কিনা, নাকি আরেকটু অন্য একটা উদাহরণ দিই। তাহলে ধরো একজন লোক কারাগারে তাকে প্রেরণ করা হলো, এখন জাজমেন্ট করার জন্য কি করতে পারে, তিনি একটা হাইপোথিসিস ধরেছেন যে দ্য ম্যান ইজ নট গিলটি, দ্য ম্যান ইজ ইনোসেন্ট। একই কথা, স্টেটমেন্টটা ওই লোকটা সম্পর্কে, আসামি সম্পর্কে একটা স্টেটমেন্ট তিনি দাঁড় করিয়েছেন কি, দ্য ম্যান ইজ নট গিলটি, দ্যাট মিনস দ্য ম্যান ইজ ইনোসেন্ট। এখন লোকটি নির্দোষ, তো স্বাভাবিকভাবে এই কোন একটা আমরা দেখতে পাই বাদী বিবাদী কোন কেসের দুইটা পক্ষ থাকে, তো এখানে দেখা যায় যে লোক স্যাম্পলের উপর ভিত্তি, যারা ওই ঘটনাটা সম্বন্ধে জানেন অনেকেই আসলে আদালতে যেতে চান না এবং সাক্ষ্য প্রমাণ এগুলি দিতে যেতে চান না, কারণ আমাদের অত নিরাপত্তা নেই। যার কারণে স্বাভাবিকভাবে স্যাম্পলের উপর ভিত্তি করে এই স্টেটমেন্টটা যে দ্য ম্যান ইজ নট গিলটি, এটা বিচারককে গ্রহণ বা পরিত্যাগ করতে হয়, ত্যাগ করতে হয়, বাদ দিতে হয়, বাতিল করতে হয় বা গ্রহণ করতে হয়। এখন লোকটি সত্যিকারে ইনোসেন্ট, কিন্তু স্যাম্পল উপর ভিত্তি করে, অর্থাৎ যারা সাক্ষ্য প্রমাণ দিয়েছে, আমাদের তো আবার উকিলদের এক্সপার্টিজের কারণে আরো বিপদ ঘটে যায়। মিথ্যাকে এমন সত্য বানাতে পারে, সত্যকে এমন ভাবে মিথ্যা করতে পারে, মানে এটা উকিলের উপর নির্ভর করে, উকিলের এক্সপার্টিজের উপর নির্ভর করে। তো এটা তো মিনিংলেস, আসলে বিচার ডিপার্টমেন্ট এটি হওয়া উচিত না, যা সত্য তাই হওয়া উচিত, কিন্তু বাস্তবে তা হয় না, অনেক সময় আরো কঠিন হয়ে যায় পরিস্থিতি। যাই বিচারকের মনোভাবটা এরকম থাকতে হবে যে দ্য ম্যান ইজ নট গিলটি, দ্যাট মিনস দ্য ম্যান ইজ ইনোসেন্ট। এখন এই কথাটা সত্য, সত্য জিনিসকে যদি বাতিল করে দেয় স্যাম্পল ভিত্তিতে মানে যে কজন সাক্ষ্য প্রমাণ দিতে আসছে এদের ভিত্তিতে বিচারক এখন সিদ্ধান্ত নিলেন যে এই দ্য ম্যান ইজ নট গিলটি, এটা ঠিক না। তাহলে কি ঘটনা হবে, দ্য ম্যান ইজ ইনোসেন্ট এই কথা ঠিক না, তাহলে বিচারক যদি বলেন এটা ঠিক না, সত্য হওয়া সত্ত্বেও এটাকে বাতিল করে দিলেন, তাহলে লোকটার কি হবে বলতো, লোকটার কি হবে? লোকটা ছাড়া পাবে নাকি শাস্তি পাবে? শাস্তি পাবে, শাস্তি পাবে। তাহলে নির্দোষ ব্যক্তি যদি শাস্তি পায়, দ্য ম্যান ইজ ইনোসেন্ট এটি সত্য, কিন্তু লোকটাকে শাস্তি দেওয়া হলো কেন, এটা বাতিল করে দেওয়া হলো স্যাম্পলের উপর ভিত্তি করে, অল্প কয়জন শুনানি, অল্প কয়জন থেকে সাক্ষ্য প্রমাণ নেওয়া হলো, দেখা যায় তাদের এমন ভাবে দিয়েছে সাক্ষ্য প্রমাণ, ওটার ভিত্তিতে বা অথবা উকিলের বিভিন্ন মাইর পেছে দেখা যাচ্ছে যে বিচারক রায় ঘোষণা করেছেন এই কথাটি সত্য নয়, দ্য ম্যান ইজ ইনোসেন্ট,
this statement cannot be accepted as true. In that situation, লোকটাকে কি করা হবে? কারাগারে প্রক্ষিপ্ত করা হবে। তখন সে নির্দোষ ব্যক্তি শাস্তি পাবে। তাহলে আমরা দেখছি একটা ভুল হতে পারে সিদ্ধান্ত, আর আরেকটা ভুল হতে পারে দ্য ম্যান ইজ ইনোসেন্ট, এই কথাটি মিথ্যা, কিন্তু বিচারক তিনি সিদ্ধান্ত নিলেন এটাকে মিথ্যাকে সত্য বলে, দ্য ম্যান ইজ ইনোসেন্ট এটাতে মিথ্যা, মিথ্যা না বলে সিদ্ধান্ত না নিয়েছেন ইয়েস দ্য ম্যান ইজ ইনোসেন্ট। তাহলে একটা খারাপ মানুষ সে কারাগার থেকে ছাড়া পেয়ে যাবে। দ্য ম্যান ইজ ইনোসেন্ট এটা ফলস, মিথ্যা কথা, কিন্তু এই মিথ্যাকে যদি সত্য বলে গ্রহণ করে যে না লোকটা ইনোসেন্ট, তাহলে কি ঘটবে? দুষ্ট ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে এসে খারাপ কাজ করার বা যেই দোষে সে কারাগারে আবদ্ধ হয়েছে সেই কর্ম থেকে সে বিরত হবে নাকি আরেকটু ভালো করে বাড়িয়ে দিবে? কথা বলো। স্যার বাড়িয়ে দিবে। বাড়িয়ে দিবে। তাহলে আমরা দেখছি দুটিই খারাপ। বলো তো কোনটি বেশি খারাপ? দুষ্ট ব্যক্তিকে কারাগার থেকে এরকম ছাড়া পেয়ে যাওয়া একটু বেশি খারাপ, নাকি একজন সৎ মানুষ নির্দোষ মানুষ কারাগারে মানে কষ্ট পাওয়া, ইলেকট্রিক শক দেওয়া হলো, তাকে আঙ্গুলের মধ্যে ধরো পিন দিয়ে আঘাত করা হলো, তাকে বেত দিয়ে মারা হলো, তার হাতের মধ্যে ধরো 2 কেজির ভাত খাওয়ানোর পর তাকে দাঁড়িয়ে রাখা হলো 24 ঘন্টা, মানে এই নির্দোষ ব্যক্তিকে এভাবে শাস্তি দেওয়া এটা বেশি খারাপ, নাকি যে লোকটা দুষ্টুমি করেছে খারাপ কাজ করেছে সে আবার ছাড়া পেয়ে আবার খারাপ কাজ করার ক্ষেত্রে উৎসাহিত হয়েছে, কোনটা বেশি খারাপ? স্যার ভালো মানুষ শাস্তি পাবো। সবাই কি একমত? জি স্যার। জি স্যার। ধন্যবাদ। রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। আমি আচ্ছা 2 মিনিট একটু 1 মিনিট 2 মিনিট ওয়েট করো, মাস্টার্স একজন স্টুডেন্ট এসে থিসিস সিগনেচার করতে, আমি একটু 1 মিনিট 2 মিনিটে সাইন করে দিই। অফিস বন্ধ হয়ে যাবে তো, সে জমা দিতে হবে, তার জমা দিতে হবে। স্যার এটা মুহাম্মদ আছে তো, কথা বলি না, তোমার কথা রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে দুটি ভুল। এখন তার মধ্যে তোমরা বললা যে সত্য হওয়া সত্ত্বেও মিথ্যা বলে তাকে মানে স্টেটমেন্টটাকে মিথ্যা বলে বাতিল করে দেওয়ার ফলে নির্দোষ ব্যক্তিকে যে কারাগারে রেখে কষ্ট দেওয়া হলো এটি বেশি ক্ষতিকর, বেশি কষ্টদায়ক, বেশি বেদনাদায়ক। ঠিক আছে, ধন্যবাদ। কাজে আমরা এখানে দুটা ভুল হয়েছে। একটা ভুল বা হতে পারে এরকম সিদ্ধান্ত নিতে গেলে স্যাম্পলের উপর ভিত্তি করে আমাদের সত্য স্টেটমেন্ট, ট্রু স্টেটমেন্টকে আমরা মিথ্যা বলে বাতিল করে ফেলতে পারি, আবার মিথ্যাকে সত্য বলে গ্রহণ করতে পারি। এই দুটি ভুল আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। তা একটিকে টাইপ 1 এরর বলা হয় আর অপরটিকে টাইপ 2 এরর বলা হয়। প্রথম যেটি সত্যকে মিথ্যা বলে বাতিল করা, এটাকে বলা হয় টাইপ 1 এরর, আর দ্বিতীয় যেটি মিথ্যাকে সত্য বলে গ্রহণ করা, এটাকে বলা হয় টাইপ 2 এরর। এখানে টাইপ 1 এরর বেশি মারাত্মক, টাইপ 1 এরর ইজ মোর সিরিয়াস দেন দ্য টাইপ 2 এরর। এখন দেখো এই টাইপ 1 এররের যে সম্ভাবনা
তাকে আমরা সম্ভাবনা শব্দটা এখন সম্ভাবনা রূপেই তোমরা বুঝো। আসলে এটি তো আমরা আগেও একটু পড়ে এসেছি। আর আমরা এমনি জানি যেমন সম্ভাবনা এরকম হতে পারে, তোমাদের মধ্যে ধরো 10 জন স্টুডেন্ট তোমরা আছো, এর মধ্যে 3 জন মেয়ে আছো। এখন একজন স্টুডেন্ট যদি র্যান্ডমলি নেওয়া হয়, সে মেয়ে হওয়ার সম্ভাবনা কত? তা আমরা তো 3/10 এভাবে করে ফেলতে পারি, সমস্যা নেই। তো ওইটাই সম্ভাবনা কয়েক প্রকারের আছে, সাবজেক্টিভ আছে, অবজেক্টিভ আছে, অবজেক্টিভ আবার কয়েক রকম আছে, ক্লাসিক্যাল আছে, এগুলি আমি পড়াবো। এখন আপাতত জাস্ট সম্ভাবনা, এই টাইপ 1 এররের যে সম্ভাবনা সেটাকে আমরা দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর ইজ নোন অ্যাজ লেভেল অফ সিগনিফিকেন্স, সেটা আমরা একটু পরে দেখাবো। এখন আমি তাহলে এখানে টাইপ 1 এররটা বললাম যে এটা হলো রিজেকশন অফ দ্য ট্রু নাল হাইপোথিসিস, সত্য নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা, আর ফলস নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট না করা অর্থাৎ অ্যাকসেপ্ট করা। ফেলিউর টু রিজেক্ট মানে অ্যাকসেপ্ট করা, এটাকে বলা হবে টাইপ 2 এরর। এখন আমি যে উদাহরণটা দিয়েছি ওই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ক্রিটিক্যাল ভ্যালু বলার আগে 1 টেল টেস্ট 2 টেল টেস্ট সম্পর্কে একটু বলতে হবে, তারপর ক্রিটিক্যাল ভ্যালু বললে সুবিধা হবে তোমার। তাই 1 টেল এবং 2 টেল টেস্ট আমরা এই নাল হাইপোথিসিসকে সাধারণত H0 বা H0 দিয়ে সূচিত করা হয়, আর অল্টারনেটিভ হাইপোথিসিসকে H1 বা HA, কোথায় কোথায় HA লেখা হয়। অল্টারনেটিভ হাইপোথিসিসকে এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, এই প্রতীক দিয়ে। এখন দেখো আমরা যেমন তোমাদের গড় ওজনটা বলেছি কত, ধরো 21 বছর। হ্যাঁ, তোমাদের গড় ওজন 21 বছর, কি বলছি বারবার, গড় বয়স 21 বছর। তাহলে তোমাদের গড় বয়স যদি 21 বছর হয়, তাহলে অল্টারনেটিভ এখানে ধরো আমরা বললাম যে 21 বছর নয়, এই ইজ নট ইকুয়াল টু 21 ইয়ার্স। এই জিনিসটা এটা আমরা তাহলে এটাকে অল্টারনেটিভ হাইপোথিসিস বলবো। তাহলে এখানে আমরা যদি ওজনের কথা বলে থাকি যে তোমাদের গড় ওজন 56 কেজি, তাহলে মিউ ইজ ইকুয়াল টু, মিউ মানে পপুলেশন মিনকে মিউ বলা হয়। পপুলেশন মিন মানে কি, যেমন তোমাদের ক্লাসে যতজন আছো সবাই সম্পর্কে আমি সবার গড় ওজন জানতে চাই। এখন একজন স্টুডেন্টও যদি ক্লাসে কম থাকে বা আমি তথ্য নিতে না পারি, তাহলে আমার ওই ডাটাটা হয়ে যাবে স্যাম্পল ডাটা। আর যদি যতজন আছো সবার থেকে যদি তথ্য নিতে পারি ওজন সংক্রান্ত, এবং সেই গড় ওজন তখন যদি যোগ করে যতজন আছো তত দিয়ে ভাগ করি, তাহলে এটি আমার পপুলেশন মিন হবে এবং এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু আমরা যেহেতু পপুলেশন নিয়ে সবসময় কাজ করতে পারি না, সেই কারণে স্যাম্পল নিয়ে কাজ করতে হয়, বিধায় আমাদের হাইপোথিসিস টেস্টিং করার প্রয়োজন হয়। তাই আমরা কিন্তু হাইপোথিসিসে কখনো স্যাম্পল স্টেটমেন্ট লিখবো না, আমরা হাইপোথিসিস অলওয়েজ পপুলেশন রিলেটেড স্টেটমেন্ট, এটা কখনো স্যাম্পল রিলেটেড স্টেটমেন্ট নয়। কারণ আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি পপুলেশন সংক্রান্ত, কিন্তু পপুলেশন নিয়ে কাজ করতে পারছি না বিদায় যে টাইম লিমিটেশন, ফান্ড লিমিটেশন, ম্যান পাওয়ার লিমিটেশন, 10% লিমিটেশন, এগুলির কারণে, সেই কারণে আমরা স্যাম্পল উপর ভিত্তি করে এই স্টেটমেন্টটা গ্রহণ করব কি বাতিল করব, এটা আমরা এই স্টেটমেন্টটা গ্রহণ বাতিলের সিদ্ধান্তটা স্যাম্পল উপর ভিত্তি করে নিয়ে থাকি। কাজে এখন আমি তোমাদের বলতেছি একটা টেস্ট 2 টেল করব না 1 টেল টেস্ট করব, এটি নির্ভর করছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর। অল্টারনেটিভ হাইপোথিসিস যদি নট ইকুয়াল টু থাকে, ইজ নট ইকুয়াল টু, তাহলে আমরা 2 টেল টেস্ট করব। আর অল্টারনেটিভ হাইপোথিসিস যদি গ্রেটার দেন থাকে অথবা লেস দেন টাইপ থাকে, তাহলে আমরা নাল হাইপোথিসিস নিয়ে কথা বলছি না, আমি অল্টারনেটিভ হাইপোথিসিসের কথা বলছি। অল্টারনেটিভ হাইপোথিসিস যদি গ্রেটার দেন টাইপ অথবা লেস দেন টাইপ থাকে, তাহলে আমরা 1 টেল টেস্ট করব। এখন দেখো আমরা এখানে এই যে গ্রেটার দেন আছে, তাহলে আপার টেল টেস্ট করব। আপার টেল মানে আমরা ডান দিকে আমাদের, আমি একটু পরে দেখাবো তোমাদের, ডান দিকে কার্ভের লেসটা বেশি হবে, যেটা আমরা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন দেখিয়েছি। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন মনে আছে কিনা, লাস্ট ক্লাসে পড়িয়েছি।
পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। আর এই লেস দেন, এটি যদি মিউ লেস দেন মিউ নট, তাহলে এটা হবে লেফট সাইডে টেলটা লম্বা হবে বেশি, লেসটা, অর্থাৎ যেটাকে আমরা বলেছি ওখানে, তাহলে আমি রাইট টেল আর এটাকে বলবো লেফট টেল টেস্ট। তাহলে আমরা এখানে এই হাইপোথিসিসের এই যে মিউ লেস দেন ইজ ইকুয়াল টু মিউ নট লেখা আছে, এটা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি তো এটা কি রকম হতে পারে। আমরা তো একটু আগে যেটা দেখিয়েছি সেটা হলো গড় ওজন 56 কেজি অথবা গড় বয়স 21 বছর, ঠিক আছে, কিন্তু এইরকম হাইপোথিসিস কি রকম যে মিউ ইজ লেস দেন ইজ ইকুয়াল টু মিউ নট। যেমন ধরো আমাদের মানুষের গড় তাপমাত্রা কত, সাধারণত একজন সুস্থ মানুষের তাপমাত্রা কত, গড় শব্দটা বাদ দাও, একজন সুস্থ মানুষের তাপমাত্রা কত ধরি আমরা, 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট, সরি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা দেখো যদি 98.4 ডিগ্রি ফারেনহাইট থেকে তাপমাত্রাটা যদি কম হয়, এটা কিন্তু আসলে কি, এটা কিন্তু গড় তাপমাত্রা। দেখা গেছে যে যারা সুস্থ আছে সেই সমস্ত মানুষের তাপমাত্রা কালেকশন করে যোগ করে যত জনের থেকে তথ্য নিয়েছে তত দিয়ে ভাগ করেছে বিধায় এই যে এই তাপমাত্রাটা পাওয়া গেল, এবং এটা হলো গড় তাপমাত্রা। বেসিক্যালি যদি আমাদের বলা হচ্ছে যে একজন সুস্থ মানুষের তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু প্রকৃতপক্ষে তোমার এই 98.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থেকে বেশি হওয়া সত্ত্বেও কেউ সুস্থ থাকতে পারে, যা আবার কম হওয়া সত্ত্বেও কেউ সুস্থ মানুষ পাওয়া যেতে পারে। যেমন বাচ্চাদের অনেক সময় তাপমাত্রা একটু বেশি থাকে, ওরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, তুমি খুব দৌড়াদৌড়ি করো, ব্যায়াম করো, হ্যাঁ, ব্রেন ওয়ার্ক করো বেশি, তোমার টেম্পারেচার একটু বাড়তে পারে, ব্যাপার না, অ্যাংজাইটি ফিল করছো কোনো ব্যাপারে, তখন কিন্তু তোমার তাপমাত্রা বেশি হতে পারে, কারণ ব্লাড সার্কুলেশনটা যদি খুব দ্রুত হয়ে থাকে টেম্পারেচার একটু বেড়ে যেতে পারে। তো কাজেই আমরা এখানে কিন্তু দেখো জ্বর নেই, ধরো একটা হাইপোথিসিস টেস্ট করছি যে জ্বর নেই, তাহলে আমার এই যে আমরা যে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট বলছি, এটা মিউ জিরো ধরো, এটা কিন্তু গড় তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা মানে গড় তাপমাত্রা আসলে এটি। তো গড় তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইটের সমান বা তার কম, তার মানে কি জ্বর নেই, জ্বর নেই, ঠিক আছে। আসো, জ্বর নেই মানে কি, থ্যাংক ইউ, গুড লাক। তাহলে জ্বর নেই মানে কি, তার মানে তাপমাত্রাটা গড় তাপমাত্রাটা মিউ, এটা আর পার্টিকুলার যে টেম্পারেচারটা এভারেজ 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা সমান বা তার কম, তার মানে জ্বর আছে কি নেই বলো। (98.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থেকে তাপমাত্রা যদি কম হয় বা তার সমান হয়, তাহলে জ্বর আছে না নেই? নাই, জ্বর নেই, ঠিক আছে, জ্বর নেই। আমরা চলতি ভাষায় কথা বললে বলবো নেই, আর যদি সাধু ভাষায় কথা বলি তা বলতে পারি ওইভাবে, ঠিক আছে। এখন একটা ভাষায় বলতে পারি আমরা, যেটাই বলি, সাধু বললে সাধু বলো, চলতি ভাষায় বললে একটা বল, চলতি ভাষায় বলো, অসুবিধা নাই। এখন দেখো তাহলে জ্বর নেই, সেই প্রেক্ষাপটে এখন তাহলে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলবো, তাহলে নাল হাইপোথিসিস আছে যে ইকুয়াল অর লেস দেন আছে, কাজে অল্টারনেটিভ হাইপোথিসিস হবে জ্বর নেই, আর বাকি কথা কি আছে, যদি এটা রিজেক্ট হয় সিদ্ধান্ত, তাহলে কি আছে, জ্বর আছে হবে, জ্বর আছে। তাহলে জ্বর আছে মানে কি, তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট থেকে বেশি না কম? স্যার বেশি। বেশি। এই যে আমরা এখানে দেখছি, এই যে দেখো
80 নাল দিয়েছি, সেটা আমরা এইভাবে লিখলাম আর অল্টারনেটিভ ভাবে দিলাম, তাহলে মিউ ইজ গ্রেটার দেন মিউ জিরো মানে 98.4 ডিগ্রি ফারেনহাইট। সো এই এভারেজ টেম্পারেচার এটা তাহলে মনে রাখবা, এই যে আমরা যে বলি স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা হলো আসলে এভারেজ টেম্পারেচার। এটা স্ট্যাটিস্টিক্স দেখো কোথায় আছে, প্রত্যেকটা জায়গায় স্ট্যাটিস্টিক্স আছে। এই যে মেঘের দিকে তাকিয়ে তোমরা অনেক সময় বলো আরে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আমি 100% শিওর, কেউ বলছে না আমি 95% শিওর, কেউ বলবো আমি 85% শিওর। এই যে দেখো আমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স নিয়ে সব সময় কম বেশ আছি, কিন্তু আমরা তারপরও স্ট্যাটিস্টিক্স বুঝতে পারি না, ভয় পাই। এটা আমরা নিশ্চয় আমি পড়াতে পারি না, তাহলে কেন ভয় পাই স্টুডেন্ট? আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স, আমার জীবনে শখ ছিল স্ট্যাটিস্টিক্স অনার্স পড়া, আমার হবি ছিল, শখ। বুয়েট পড়া, মেডিকেল, আমাকে যদি বলতো ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি ডাইরেক্ট যাও ভর্তি হয়ে যাও, তোমার সুযোগ দেওয়া হলো, তা আমি ভর্তি হতাম না। আমি এতটা এই সাবজেক্টটি পড়ার জন্য বদ্ধপরিকর এবং আল্লাহর কাছে আমার প্রার্থনা ছিল, এই সাবজেক্ট এত ভালো লেগেছিল আমার, বুঝছো? আর কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার জন্য জীবন অনেক স্যাক্রিফাইস করতে পারে না? পারে। যেমন ধরো আমি জানি না, একটা ছাত্র হঠাৎ করে বিসিএস এর জন্য এত বেশি পড়াশোনা করছে, কি কারণে কি জানি, মানে একটা মেয়েকে মনে হয়েছে কি, মেয়েকে এমন কিছু বলেছে কিনা যে তোমার যদি বিসিএস এ হয় তাহলে ঠিক আছে আমি তোমাকে বিবাহ করব। খুব ভালো ছাত্রী একজন, এখন ওর থেকে ওরকম কোনো উৎসাহ পেয়েছে কিনা যে যদি বিসিএস এ হয় তাহলে, ছাত্রীটা খুব ভালো ঢাকা ভার্সিটির, এখন সেই কারণে কিনা ছেলেটা আমাদের এই ভার্সিটির, কিন্তু ও এত চমৎকার পড়াশোনা করছে একেবারে, মানে কি বলবো আর, পড়ার টেবিল থেকে উঠার আগ্রহ নেই তার, সিরিয়াস, ওভার সিরিয়াস। তাহলে দেখো এই যে ইন্টারেকশন, এটা কিন্তু পজিটিভ একটা ইন্টারেকশন আমরা পেয়ে গেলাম এই জায়গায়। অনেক সবসময় যে সবকিছু খারাপ তা না, অনেক কিছু আমাদের এরকম পজিটিভ হতে পারে। যাই হোক, আমি এটা একটা আলাদা কথা বললাম, মানে বললাম আর কি, যে অনেক সময় ভালোবাসা করলেও ভালোবাসা খারাপ নয়, ভালোবাসা থাকতে হবে, পড়াশোনা তো ভালোবাসা থাকতে হবে, কিন্তু সেটি যদি পজিটিভ হয়, নেগেটিভ কিছু করা ঠিক না। হ্যাঁ, আচ্ছা দেখো, ভালোবাসা থাকলে সহ্য শক্তি বাড়ে। আমরা পড়াশোনার ক্ষেত্রে ভালোবাসা নেই, যে কারণে কতক্ষণ পড়ার পরে উৎসাহ হারিয়ে ফেলি। আমরা কাউকে ভালোবাসলে তার পাশে বসে থাকতে ইচ্ছে করে, হলে ঢুকার সময় 8টা বেজে গেল 7টা বেজে গেল তাও উঠে যেতে চায় না, কিন্তু দেখা গেছে যে পড়ার টেবিলে বসলে তাড়াতাড়ি করে কোন সময় যে শেষ হবে, কোন সময় যে উঠবো, এই কতক্ষণ পর ঘড়ি দেখছি। হ্যাঁ, এর কারণ এখানে ভালোবাসার অভাব, ভালোবাসা নেই। কোনো সাবজেক্ট ম্যাটারকে ভালোবাসতে হবে। আমরা মানুষকে ভালোবাসলে মানুষ আমাদের ঠকাতে পারে, কিন্তু পড়াশোনা যদি ভালোবেসে করি, ও আমাকে কখনো ঠকাবে না, ওর মাধ্যমে আমি জীবনে অনেক উপকৃত হতে পারি। এই কথাটা বোঝার চেষ্টা করতে হবে তোমাদের। কেউ কাউকে যদি ঠকাতে চায়, ব্যাপারে না, মানুষ প্রতারণা করতে পারে, ব্যাপার না, কিন্তু আমি পড়াশোনা করলে ও আমাকে প্রতারণা করবে না, আমি যদি সত্যিকারে তার জন্য সময় দিয়ে থাকি। এখানে দেখো, ম্যাক্সিমাম অ্যালাউবেল প্রবাবিলিটি, লেভেল অফ সিগনিফিকেন্স আরেকটা জিনিস, এটা আমি খুব সহজভাবে যদি বলি লেভেল অফ সিগনিফিকেন্সটা, তাহলে আমি বলতে পারি যে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর কে আমরা বলতে পারি লেভেল অফ সিগনিফিকেন্স। ঠিক আছে, এখন দেখো এটি অতীতের ডেফিনিশন, এটা দিস ডেফিনিশন ইজ ভেরি মাচ ট্রেডিশনাল, পূর্বের এটা, এখন অনেক আগের। বর্তমানে মডার্ন ডেফিনিশন হলো যেটা আমার এখানে হ্যান্ডআউটে লেখা আছে, দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল probability level for which the nullity is rejected when it is true is called level of significance. দেখো আমি একটা বাস্তব উদাহরণ দিই তোমাদের লেভেল অফ সিগনিফিকেন্স এর। যেমন ধরো ওয়াহিদ, তুমি ধরো ধানের সিটা, তোমাকে একটা কাজ আমি দিলাম যে তুমি এই ধানের সিটা এখান থেকে ধানগুলি থেকে শর্টিং করো, আলাদা করে ফেলে দাও, সিটা ধানগুলি ফেলে দাও। তো ধান বাছতে গিয়ে তুমি 100টা সিটা ফেলেছ, কিন্তু তার মধ্যে প্রত্যেকটা সিটা কিন্তু সিদ্ধান্ত, এটা সিটা কি সিটা না, হয় সিটা হবে নাহলে সিটা হবে না।
এই দুইটার বাইরে কিছু যাবে না। তো এখন তুমি এইভাবে 100টা ধান সিটা বলে ফেলেছো, রিজেক্ট করেছো। তো সিটাকে, ধানের সিটাকে সিটা বলে যদি সিটা হলে রিজেক্ট করে দেওয়া ঠিক আছে, ভুল নেই। কিন্তু তুমি ভালো ধানকে যদি সিটা মনে করে ফেলে দাও তাহলে কিন্তু ভুল। সত্য জিনিসকে যদি মিথ্যা বলে বাতিল করে দাও তাহলে কিন্তু ভুল। তুমি 100টা ধান বাতিল করেছো, ফেলে দিয়েছো। এখন তাহলে কয়টা ধান তুমি ভালো ধান ফেলে দিয়েছো? যে রিজেকশন সংক্রান্ত 100টা যে সিদ্ধান্ত নিয়েছো, ধানের সিটা বেঁচেছো, ফেলে দিয়েছো। এই রিজেকশন সংক্রান্ত 100টা সিদ্ধান্তের মধ্যে তোমার 5টা সিদ্ধান্ত ধরো তোমার ভুল, যে ভালো ধানকে সিটা ছিল না, তুমি তাকে সিটা বলে ফেলে দিয়েছো, তাহলে এটা কিন্তু লেভেল অফ সিগনিফিকেন্স হবে। কেন? কারণ এই ক্ষেত্রে আমরা সিটা নয়, সিটা না, ধানটি সিটা না, সিটা না, না লাগতেছে সিটা না, এই কথা সত্য, সত্য অসত্য সিটা বলে ফেলে দিলাম, তাহলে তো তোমার এটা দিছে টাইপ 1 এরর। তাহলে এরকম 5টা ধান ফেললে 100টার মধ্যে 5%, এই জিনিসটাকে আমরা লেভেল অফ সিগনিফিকেন্স বলবো 5%। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স আমরা এভাবে বলতে পারি 95% কনফিডেন্ট যে লেভেল অফ সিগনিফিকেন্স 5% মিন্স যে উই আর 95% কনফিডেন্ট দ্যাট আওয়ার ডিসিশন টু রিজেক্ট H0 ইজ কারেক্ট। আমরা 100টা ধান ফেলে দিয়েছি সিটা বলে, তার মধ্যে 5টা ধান সিটা ছিল না। কাজে আমার সিদ্ধান্ত 100টা রিজেকশনের সিদ্ধান্তের মধ্যে 5টা রিজেকশন সংক্রান্ত সিদ্ধান্ত ভুল। এই জিনিসটা আমরা লেভেল অফ সিগনিফিকেন্স বলতে পারি, এবং এটা 5%। যদি আমি 10% বলতাম লেভেল অফ সিগনিফিকেন্স, তাহলে এটা কি বুঝাতো? 10% মিন্স যে উই আর 90% কনফিডেন্ট দ্যাট আওয়ার ডিসিশন টু রিজেক্ট H0 ইজ কারেক্ট। 90% আমি কনফিডেন্ট, আমি বিশ্বাসী, আর 10% আমি বিশ্বাসী নই, আত্মপ্রত্যয়ী নই। কাজে আমি 91% লেভেল অফ সিগনিফিকেন্স মিন্স আমরা এখানে বলতে পারি 99% কনফিডেন্ট দ্যাট আওয়ার ডিসিশন টু রিজেক্ট H0 ইজ কারেক্ট। এইভাবে আমরা লেভেল অফ সিগনিফিকেন্সের ডেফিনিশন দিতে পারি। তো এখানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল বলার কারণ আছে, আমি পরে গ্রাফিক্যালি দেখাবার সময় এটি বুঝাবো। এখন তোমরা এইটুক শিখো যে টাইপ 1 এররের যে সম্ভাবনা সেটা হলো লেভেল অফ সিগনিফিকেন্স, এবং এই লেভেল অফ সিগনিফিকেন্স কি জিনিস, টাইপ 1 এরর কি জিনিস আমরা একটু আগে ডিসকাস করেছি। আমরা আরেকটু ডিটেইলস যদি বলি তাহলে আমরা বলতে পারি স্যার এখানে ওই যে হ্যাঁ ধানের যে সিটে 100টা ছিল হ্যাঁ স্যার, স্যার এখানে ধানের যে সিটে 100টা ছিল 100টা ছিল না, ওইটা পাঁচটা কি ধরো তাহলে আমাদের ওই যে নাল হাইপোথিসিস সেটা কি নাল হাইপোথিসিস? সিটা বলে 5 থেকে 100টা সিটা তুমি ফেলেছো, কিন্তু 5টা ধানকে সিটা বলে তুমি ফেলে দিয়েছো, কিন্তু জি স্যার, জি স্যার। সিটা ছিল না, ওই 5টা ভুল করে সিটা মনে করে ফেলে দিয়েছো। জি স্যার। স্যার তাহলে এখানে ওই যে নাল হাইপোথিসিসটা আসলে কোনটা হইতেছে, ওই মানটা কোনটা? নাল হাইপোথিসিসটা হবে ধানটি সিটা নয়, ধানটি সিটা নয়। তাহলে ওই যে 5টা ফেললা, ওই ক্ষেত্রে সিটা নয় এই কথা সত্য ছিল, ভালো ধান সিটা নয় এই কথা সত্য ছিল, কিন্তু তুমি বাতিল করে দিয়েছো। 99টা ধান সিটা নয় এই কথা মিথ্যা ছিল, বাতিল করেছো, ঠিক আছে, কিন্তু সত্যকে মিথ্যা বলে বাতিল করে দিলাম, সেটাতে ত্রুটি। সত্য জিনিসটাকে মিথ্যা বলে বাতিল করে দিলাম, যে ধানটি সিটা নয় এই কথা সত্য, 5টা ধান এরকম ছিল সিটা না, ভালো, কিন্তু তুমি এটাকে বাতিল করে দিলা, ফেলে দিলা। তাহলে তোমার টাইপ 1 এরর হলো, যে সত্য নাল হাইপোথিসিসটাকে তুমি মিথ্যা বলে বাতিল করে দিলা। তাহলে বাতিল সংক্রান্ত বাকি 95টা তোমার ঠিক আছে, সিটাকে সিটা বলে ফেলে দিলা, ঠিক আছে, সমস্যা নেই। ধানটি সিটা নয় এইটি নাল হাইপোথিসিস। এখন এটি যদি মিথ্যা হয় তাহলে তুমি বাতিল করলা, ঠিক আছে, দোষ নেই, মিথ্যা বাতিল করে দিলা। কিন্তু সত্য সিটা নয়, সত্য, তারপর যদি বাতিল করে দাও তাহলে তো তোমার এটা টাইপ 1 এরর হয়ে যাচ্ছে। দেখো কোনটা বুঝো না, মানে টাইপ 1 এরর হলো রিজেকশন সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটি সিদ্ধান্তটা 100টার মধ্যে কয়টা সিদ্ধান্ত তোমার ঠিক হয়নি, অর্থাৎ সত্যকে তুমি মিথ্যা বলে বাতিল করলা। রিজেকশন কিন্তু এগুলি 100টাই বাতিল করছি, কিন্তু এই 100টা বাতিলের সিদ্ধান্তের মধ্যে 5টা সিদ্ধান্ত ভুল হয়েছে,
এটা হলো টাইপ 1 এররের কথা, বা আমরা এই প্রবাবিলিটি বললে লেভেল অফ সিগনিফিকেন্স বলবো এটাকে, যে সম্ভাবনা প্রবাবিলিটি অফ রিজেক্টিং A0 হয় ইট ইজ ট্রু। দেখো কারো কোনো এটা বোঝার চেষ্টা করে, এটা ভবিষ্যৎ জীবনে ভীষণ কাজ দিবে। অনেক পিএইচডি লেভেল পর্যন্ত স্টুডেন্টরা বুঝে না, এই মাস্টার্স স্টুডেন্টরা স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে বুঝে না। আমি কিন্তু তোমাদের এর আগেও একাধিকবার বলেছি হয়তো, বা আমার এই সাবজেক্ট খুব প্রিয়, এই সাবজেক্ট অত্যন্ত প্রিয়। যেমন কেউ কারো যদি প্রিয় হয়, তার মনের কথা একে অপরকে শেয়ার করে। তো আমি এই সাবজেক্ট নিয়ে অনেক সময় ব্যয় করেছি জীবনে, কাজেই আমার যেহেতু প্রিয়, তাই আমি এটির জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে রাজি ছিলাম। এই কারণে তোমরা আমার থেকে একটু সামান্য ব্যতিক্রম 2-1টি ওয়ার্ড হলেও শিখার সুযোগ আছে। বুঝতে পেরেছো? কারো কোশ্চেন থাকলে বলো, নলে আজকে এখানে রাখি, কারণ তোমাদের নামাজ পড়তে যাবো অনেকেই। যা পড়িয়েছি কোনো কোশ্চেন আছে? না স্যার। আমি যা পড়েছি একটু ভেবে দেখিও, তারপর যদি কনফিউজড হও আমাকে নেক্সট ক্লাসে বলিও। এই জিনিসগুলি যদি ক্লিয়ার করতে পারো তোমরা অত্যন্ত উপকৃত হবে, আমার কথা বিশ্বাস করিও। আমি জানি তো এগুলি, যারা উপর লেভেলে উঠছে পড়াশোনা, মাস্টার্সে থিসিস করছে, তখন অনেকেই পারে না। এমনকি আমি যদি সত্য কথা বলি, এটা স্ট্যাটিস্টিক্সটা আসলে আমাদের স্যারদের কাছে পর্যন্ত অনেকটা জটিল সাবজেক্ট বলে মনে হয়, কারণ এটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, বা এটা কি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলা যেতে পারে স্ট্যাটিস্টিক্সটাকে। তাই ম্যাথমেটিক্যাল নলেজ যাদের খুব ক্লিয়ার, তারা মোটামুটি ভালো পারে বা ভালো বুঝে। যেহেতু আমাদের সবাই ম্যাথমেটিক্স নিয়ে এত ডিল করে না, যার কারণে অনেকের কাছে এটি কঠিন মনে হয়, বোধগম্য হয় না। আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। Attention please. Alpana Ratun acho? Alpana? Yes, sir. Salehin acho? Yes, sir. 3 Zahid? Yes sir. 4 Wahidul Alam acho? ওয়াহিদ আছে স্যার, ও নেট প্রবলেম। সমস্যা নেই, এতক্ষণ কথা বলেছো তো আমি শুনেছি। জি স্যার। আচ্ছা 5? জি স্যার, আছে স্যার, আছে স্যার। 9? জি স্যার আছি। 11? ইয়েস স্যার। 12 মাহমুদ আক্তার? মাহমুদ Yes, sir. আক্তার ইয়েস স্যার। দিয়েছি। মসলিউদ্দিন Yes, sir. 14. দিয়েছি। 15 Present sir. Yes sir, present sir. আছো? ওকে। 17 আছো? Yes, sir. 18? Yes sir. 19? or no? 19 আছো? আচ্ছা দিয়ে দিলাম। 23 আছো? Yes sir. ওয়ালিদ? Yes sir. আচ্ছা। 25? সরি 24? Yes sir. তাসফিক? আচ্ছা। 25? উপমা? উপমা আছো? অ্যাবসেন্ট। উপমা অ্যাবসেন্ট করে দিলাম। নেক্সট 26? ইয়েস স্যার। 27? Yes, sir. 29? Zubair? 29? Absent. Yaqub Ali? 31? Yes sir. 33? Fine, Shaurya? আছে স্যার। Yes sir. আচ্ছা। Alamin? Yes, sir. 35?
নাহিদ Yes, sir. 36, জামান Yes, sir. মানে আগেরটা না বলে জামান ছেলে বুঝায়, তাই না? আমি তারপর তোমরা বুঝতে পারো। ধন্যবাদ। জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নাই। হ্যাঁ, সৌমিকা বিশ্বাস আছো? Yes, sir. আচ্ছা, 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. হোসেন 41, জাহিদুল ইসলাম তালুকদার। জাহিদ কোথায়? অ্যাবসেন্ট করে দিলাম। 42, Yes, sir. সুমনকে দেখা যাচ্ছে 44। ইয়েস স্যার 44। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তোমাকে। 45, 42. 42 আছো? দিয়েছি তো। Ji, sir. 42. আসানুল হক ইভান। Yes, sir. ইভান দিয়েছি। ইভান বলো নাকি ইভান বলো? ইভান না? Ivan. ইভান দিয়েছি। আচ্ছা, ইমো আছো? জি, ফারহানা? yes, sir. Yes, sir, আসছি। ঠিক আছে। ফৌজিয়া আছো? 48। Yes, sir. আচ্ছা, মিম আছো? মিম Yes, sir. 50, 51 ও মিম। জি স্যার, আসছি। Yes, sir. আচ্ছা, Sir, একজনের Sir, স্পেলিং 51 বানান দীর্ঘইকার, একজন রস্বইকার, ডাবলই দীর্ঘইকার। আচ্ছা, জানি না বাংলা কি লিখো। 52, মাসরুল হক অ্যাবসেন্ট। ইসরাত জাহান 55। Yes, sir. Yes, লাস্ট sir. ক্লাসে অ্যাবসেন্ট ছিল, দিয়েছি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট। 56, সিনথিয়া। Yes, sir. 58, আসিফ আহমেদ। Yes, sir. জাহাঙ্গীর আলম তালুকদার। Yes, sir. ফারহানা এটা ওই এন আর এ এক হয়ে গেছে, এমন মতো লাগে। আচ্ছা, ফারহানা আক্তার নেই, অ্যাবসেন্ট। তাসনিমা আক্তার সূচি। Yes, sir. মামুনুর রশিদ। মামুন অ্যাবসেন্ট। মহিবুর রহমান দোহা অ্যাবসেন্ট। জয় দাস অ্যাবসেন্ট। তানিয়া আক্তার। Yes, sir. তানভীরুল ইসলাম। Present, sir. তামজিদ 70। এ তামজিদ কি আছো? নেই। আব্দুর রব। Yes, sir. আসিফ হাসান 53। আসিফ নেই। Yes, sir. সাপিউল Sir, ইসলাম 73. আছো? সাপিউল Sir, yes, sir. Sir, 73. 73. 73। Sir, 75. 75 আছো, ঠিক আছে। Yes, sir. এই সাপিউল তুমি লাস্ট ক্লাসে ছিলে না? না স্যার, ছিলাম না স্যার, একটু স্যার এই নেটের 77 প্রবলেম হচ্ছিল। সাগর। সাজ্জাদ হোসেন সাগর। Sir. Yes, sir. ঠিক আছে। মাওয়া জান্নাতুল মাওয়া। Yes, sir. আছে? আছো? আচ্ছা, স্যার, আসছি আমি। দিয়েছি। আচ্ছা, মেহেদি হাসান রনি আছো? 79 অ্যাবসেন্ট। আহসান হাবিব মুহিত অ্যাবসেন্ট। Yes, sir. ও আচ্ছা, প্রেজেন্ট, ঠিক আছে।
আচ্ছা, কি সাজেদুল ইসলাম? Yes, কাজী sir. সাজেদুল ইসলাম 82 ইয়ার্স। Yes, sir. আচ্ছা, সুস্মিতা সাহা শর্মা, Yes, sir. আফসানা আক্তার, Yes, sir. হাফিজুল ইসলাম সিয়াম, Yes, sir. সাকিব আল হাসান, সাকিব, Sir, ছিল সঞ্চিতা দিয়েছি, সঞ্চিতা পাল, Yes, sir. ইরফান আল আকবর, মিরাজ হাসান আলিফ, Yes, sir. শেখ ফরিদ অ্যাবসেন্ট, নাজিয়া বিলকিস, Yes, sir. সুমাইয়া খাতুন, Yes, sir. লাস্ট ওয়াজ অ্যাবসেন্ট, Yes. ফারাবি হাসান ধীমন, ধীমন, চলতেছে স্যার। ধীমন কি আছে? করতেছে স্যার। জি আচ্ছা, স্যার, ও ছিল নম্বর স্যার। করে দিয়ে দিচ্ছি। শরীফুল ইসলাম, শরীফ আছো? অ্যাবসেন্ট। নাসরিন সুলতানা, স্যার ও ছিল স্যার, ও নেট প্রবলেম। দিয়েছি, যাও দিলাম। নাসরিন আছো? নাসরিন? জি স্যার, ও নাসরিন। ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, দিলাম। অসিত কুমার মন্ডল, Yes, sir. সুমাইয়া জান্নাত, জি স্যার। মার্জানা গোধুলি, ইয়েস স্যার। রাফি আছো? 85 রাফি, রাফি নেই। আবিদা সুলতানা, ইয়েস স্যার। তাসকিয়া খান ঋত্বিকা, ও জীবনে আসেনি কোনোদিন। আচ্ছা, এখন তোমাদের কে কে ইন্টারনেট প্রবলেম, কে ঢুকেছো, কে এরকম কেউ থাকলে বলো, আমি দিয়ে দিব। স্যার, আমি ওয়াহিদ। কত? স্যার 04 04 Sir, 70, sir. দিয়েছি। Sir, ওয়াহিদ, 19 and 70. স্যার নেট ডিস্টার্ব করছিল স্যার, রেসপন্স করতে পারিনি স্যার। অসুবিধা নেই, তোমার কথা আমি শুনেছি তো, কাজে জি, স্যার। আমি প্রথম থেকে তোমার কথা শুনেছি। বলো। Sir, 19 and 70, sir. 1970 70, sir, 70. দিয়েছি, এখন দিচ্ছি আর কি, দিয়েছি মানে এখন দিলাম। তামজিদ, ঠিক আছে। আর কি? স্যার স্যার 18 এর 40 স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে ওই। 79 স্যার। দেওয়া হয়েছে। স্যার 79 স্যার। 19 এর 79 স্যার। 79 জি স্যার। রনি, এখন দিচ্ছি। জি স্যার। আর কে? সত্যি সত্যি বলবা। আর কে? আমি চাই না কেউ আজরাইল কাউকে ধরে নিয়ে যাক, আমি আজরাইলকে ভয় পাই। বলো। আর কেউ? নাকি বেরিয়ে যাব? তোমাদের তো ইতিমধ্যে অনেক সময় চলে গেছে। তাহলে আমি ওয়াহিদ, যদি বলো ওয়াহিদ, লিভ করব। জি স্যার। তো গুড লাক টু ইউ, সি ইউ অ্যাগেইন।